হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি তোমাদের ইন্দ্রনীল স্যার। এর আগে তোমাদের কমার্সের বেশ কয়েকটা ক্লাস আমি নিয়েছি, অ্যাকাউন্টস, কমার্শিয়াল ম্যাথমেটিক্স, ইভেন বিজনেস ইকোনমিক্সের উপরেও আমার ক্লাস এর আগে হয়েছে, ন্যাশনাল ইনকামের উপর। তোমরা নিশ্চয়ই এতদিনে ডাউনলোড করে নিয়েছো প্লে স্টোর থেকে এবং তোমাদের নামটাও রেজিস্টার করে ইনস্টল করেছো। যারা করোনি তাদের জন্যই আমি বিশেষ করে আরো বলছি, এখনো যা সময় আছে তোমরা অলরেডি উড়ান পাঠশালা যে আমাদের ফ্রি অফ কস্টের টোটাল যে আমাদের সিলেবাসটাকে কভার করছে সেই ক্লাসগুলো যদি ফলো করো তাহলে তোমরা নিশ্চয়ই 2025 SLSTতে বিশেষভাবে উপকৃত হবে, সাফল্য পাবেই, এটুকু আমি জোর গলায় বলতে পারি। আজকে আমি যে ক্লাসটা শুরু করছি বিজনেস ইকোনমিক্সের ওপরে, সেটার টপিকটার নাম হচ্ছে মার্কেট, বা কোথাও বলা হয় মার্কেট স্ট্রাকচার, অর্থাৎ বাজার কাকে বলে বা বাজার বলতে কি বোঝায়। দেখো, আমাদের এই যে মার্কেট স্ট্রাকচার বা অর্থাৎ এটা মার্কেট বলতে কি বোঝায়, এটা করার আগে মার্কেট সম্বন্ধে আমাদের যে ধারণাটা আছে, অর্থাৎ মার্কেট কাকে বলে, ঠিক আছে? মার্কেট কাকে বলে না, সাধারণ লোক আমরা যেটা বুঝি যে বাজার হচ্ছে এমন একটা জায়গা যেখানে ক্রেতা বিক্রেতা একত্রে মিলিত হয় কেনা বেচা বা লেনদেন করার জন্য, ঠিক আছে? যেমন হচ্ছে ধরো কলকাতার কোলে মার্কেট বা কলকাতার বড় বাজার, দুর্গাপুরের বেনাচিতি মার্কেট, খড়গপুরের গোলবাজার, শিলিগুড়ির হংকং মার্কেট। তাহলে বাজার হচ্ছে একটা নির্দিষ্ট স্থান বা একটা জায়গা যেখানে নাকি ক্রেতা বিক্রেতা একসাথে মিলিত হয় কোনো কেনা বেচা বা লেনদেনের উদ্দেশ্যে। এটা হচ্ছে জেনারেল মিনিং। কিন্তু ইন ইকোনমিক মিনিং এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। ইকোনমিক্সে মার্কেটকে বলছে মার্কেট ডাজ নট রেফার টু এ পার্টিকুলার প্লেস। বাজার বলতে কোনো জায়গা বা স্থানকে বোঝায় না। তাহলে কাকে বোঝায়? বলছে যে মার্কেট ইজ অ্যান এগ্রিমেন্ট। কাদের মধ্যে এগ্রিমেন্ট? না, বিটুইন বায়ার্স অ্যান্ড সেলার্স। কি নিয়ে এগ্রিমেন্ট? রিলেটিং উইথ এ পার্টিকুলার প্রোডাক্ট অর কমোডিটি অর এনি সার্ভিস। অর্থাৎ কোনো পণ্য বা পরিষেবাকে ঘিরে ক্রেতা বিক্রেতার মধ্যে যে ক্রয় বিক্রয় বা লেনদেনের সম্পর্ক গড়ে ওঠে, তাদের মধ্যে যে ক্রয় বিক্রয় বা লেনদেনের চুক্তি তৈরি হয়, সেটাই হচ্ছে বাজার। সেটা কোনো পার্টিকুলার প্লেস নাও হতে পারে। অর্থাৎ বাজার তোমার যেমন লোকাল হতে পারে, বাজার তোমার হচ্ছে কোনো রিজিওনাল মার্কেট হতে পারে, ন্যাশনাল মার্কেট হতে পারে, ইন্টারন্যাশনাল মার্কেট হতে পারে। এই যে আজকের দিনে ধরো যে অনলাইন ট্রেডিং হয়, অনলাইন ট্রেডিং এ কি ক্রেতা বিক্রেতা একসাথে মিলিত হয়? ক্রেতা বা বিক্রেতা কেউ কাউকে কি অপর একজনকে কেউ চেনে? কেউ কাউকে চেনে না, জানে না, বা তাদের মধ্যে হয়তো কোনো পূর্ব পরিচয় নেই, এমনকি প্রোডাক্টটাও হয়তো হাতে ঘুরিয়ে দেখার সুযোগও পায় না ক্রেতা। কিন্তু তা সত্ত্বেও ওই পার্টিকুলার প্রোডাক্টকে বেস করে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা বিজনেস রিলেশনশিপ তৈরি হয়, তাদের মধ্যে একটা বিজনেস এগ্রিমেন্ট একটা গড়ে ওঠে, ঠিক আছে? ক্রেতা বিক্রেতার মধ্যে একটা লেনদেনের একটা সম্পর্ক গড়ে ওঠে। এটাকেই বাজার বলা হচ্ছে। যেমন আমরা বলি জুট মার্কেট, যেমন আমরা বলি টেক্সটাইল মার্কেট, যেমন আমরা বিভিন্ন ধরনের কমোডিটি মার্কেটের কথা আমরা বলি। তাহলে মার্কেট কথাটা এখানে খুব ব্রড সেন্স এখানে ইউজ করা হচ্ছে। মার্কেট মানে এমন নয় যে সেটা নির্দিষ্ট কোনো স্থান হতে হবে, সেখানে ক্রেতা বিক্রেতাকে ফেস টু ফেস কন্ট্যাক্ট করতে হবে, কিন্তু এখানে অবশ্যই তাদের মধ্যে একটা বাইং সেলিং যে রিলেশনশিপ সেটা থাকবে। দেখো, আমাদের এখানে ডেফিনেশন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে মার্কেট রেফার্স টু এ market refers to a region where the buyers and sellers of a commodity come in contact with each other to effect the transactions of purchase and sale of the commodity। ঠিক যে কথাটা একটু আগে বলছিলাম, যে বাজার বলতে একটা রিজিয়ন যেখানে নাকি ক্রেতা এবং বিক্রেতা কোনো একটা পণ্যকে ঘিরে তারা একে অপরের কন্ট্যাক্টে আসে, হ্যাঁ, টু এফেক্ট দ্য ট্রানজাকশনস অফ পারচেস অ্যান্ড সেল অফ দ্য কমোডিটি। অর্থাৎ কোনো একটা পণ্যের ক্রয় বিক্রয় বা লেনদেনের স্বার্থে কোনো একটা রিজিয়ন যেখানে ক্রেতা বিক্রেতারা সেই পণ্যকে ঘিরে তাদের মধ্যে একটা যোগাযোগ গড়ে ওঠে, তাদের মধ্যে একটা চুক্তি গড়ে ওঠে, তাদের মধ্যে একটা রিলেশনাল একটা বাইং সেলিং যে রিলেশনশিপ, ক্রয় বিক্রয়ের যে সম্পর্ক গড়ে ওঠে, সেটাই হচ্ছে মার্কেট।
এবার হচ্ছে বেসিস ফর ক্লাসিফাইং এ মার্কেট, কি ভিত্তিতে একটা মার্কেটকে ক্লাসিফাই করা হয়। দেখো ফার্স্ট ওয়ান হচ্ছে নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, ক্রেতা বিক্রেতার সংখ্যা। ঠিক আছে, কোনো কোনো মার্কেটে ক্রেতা বিক্রেতার সংখ্যা খুবই কম হয়, কোথাও হয়তো অনেক বেশি। হ্যাঁ, কোথাও হয়তো দেখা যাচ্ছে বিক্রেতা একজন ক্রেতা অনেক, আবার কোথাও আছে হয়তো যে বিক্রেতাও অনেক ক্রেতাও অনেক। এরকম বিভিন্ন ধরনের মার্কেট কিন্তু ক্রেতা এবং বিক্রেতার সংখ্যার উপর নির্ভর করে। অনেক জায়গায় আছে বিক্রেতার সংখ্যা মাত্র দুজন, কোথাও আছে কিছু সংখ্যক বিক্রেতা, অসংখ্য নয়, ইত্যাদি। 2 নম্বর হচ্ছে নেচার অফ দ্য কমোডিটি, অর্থাৎ কোন ধরনের পণ্য সেই মার্কেটে বিক্রি হচ্ছে তার উপর এটা নির্ভর করে। ঠিক আছে, আচ্ছা, এবার সেই কমোডিটি হতে পারে তোমার কোনো হয়তো ভেজিটেবল হতে পারে, বা হতে পারে কোনো স্টেশনারি আইটেম হতে পারে, অথবা কোনো গ্রসারি হতে পারে, অথবা কোনো ফুড আইটেমস হতে পারে। নেচার অফ দ্য কমোডিটি তার উপরে মার্কেটটা ডিপেন্ড করে। ফ্রিডম অফ মুভমেন্ট অফ ফার্মস, অর্থাৎ সেখানে যে প্রতিষ্ঠানগুলো আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি, তাদের সেখানে ঢোকা বেরোনোর ক্ষেত্রে কতটা স্বাধীনতা রয়েছে, মুভমেন্টের ক্ষেত্রে তাদের কতটা ফ্রিডম দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু ডিপেন্ড করে বিভিন্ন মার্কেট। আমরা দেখেছি আমাদের মনোপলি মার্কেট, ডুওপলি মার্কেট, অলিগোপলি মার্কেট, বিভিন্ন টাইপের মার্কেটের নাম আমরা এর পরবর্তীতে হয়তো জানবো, পারফেক্ট কম্পিটিশন মার্কেট ইত্যাদি। তো সেখানে কিন্তু টোটালি ওই বিভিন্ন পার্টিকুলার যে ফার্মগুলো ওই মার্কেটের মধ্যে যারা ডিল করছে তাদের কতটা ফ্রিডম রয়েছে তার উপর বেস করে সেই মার্কেটগুলোর নানা রকম নামকরণ হয়েছে। নলেজ অফ দ্য মার্কেট কন্ডিশন, শুধু একটা মার্কেট থাকলেই তো হবে না, মার্কেটের মূল হোতা কারা, মানে কারা হচ্ছে মেনলি ডিল করছে কারা, বায়ার্স অ্যান্ড সেলার্স। বায়ার্স অ্যান্ড সেলার্স বিভিন্ন কমোডিটি বা সার্ভিসকে বেস করে সেখানে তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট ফর্ম করছে। তো সেখানে কিন্তু বোথ সাইডেরই জানা প্রয়োজন মার্কেট সম্পর্কে, যে মার্কেটে কোন ধরনের প্রোডাক্ট রয়েছে বা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে তাদের ডিল করতে হচ্ছে, তার দাম কি, তার কোয়ালিটি কি, বা তার স্ট্যান্ডার্ড কি, হ্যাঁ, ইত্যাদি। এবং সেখানে ধরো প্রসপেক্টিভ বায়ার্স কারা, সেলারদের পক্ষে যেমন জানা প্রয়োজন, তেমনই জানবে হয়তো বায়াররাও যে কারা ওই ধরনের প্রোডাক্টটা মেনলি এই মার্কেটে ডিল করছে। এটাকে বলছে নলেজ অফ দ্য মার্কেট কন্ডিশনস। মোবিলিটি অফ গুডস অ্যান্ড ফ্যাক্টরস, অর্থাৎ ওই সমস্ত গুডস এবং সার্ভিস তার কোনো মোবিলিটি সেখানে আছে কিনা, অর্থাৎ একটা নির্দিষ্ট বাজারে প্রোডাক্ট সেখানে স্থানীয় অবস্থায় রয়ে গেছে কিনা, বা প্রোডাক্টটা খুব ইজিলি ট্রান্সফারেবল কিনা, এক মার্কেট থেকে আর এক মার্কেটে সহজে এটা পৌঁছতে পারে কিনা, সেটা হচ্ছে মোবিলিটি অফ গুডস অ্যান্ড ফ্যাক্টরস। ঠিক আছে, তাহলে এই 5টা বিষয় যার উপরে একটা মার্কেটকে ক্লাসিফাই করা হয়। প্রথম হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্স এর যে নাম্বার, 2 নম্বর হচ্ছে কমোডিটির নেচার, তারপর হচ্ছে ফার্ম মুভমেন্টের ফ্রিডম, মার্কেট কন্ডিশন সম্পর্কে বায়ার্স সেলার্স এর নলেজ, আর গুডস অ্যান্ড ফ্যাক্টরস এর মোবিলিটি। 5টি বিষয়। এর পরবর্তীতে আমরা আসছি, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট আছে, তার মধ্যে যে আলোচনাটা আমরা প্রথম করব সেটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। বেসিক্যালি মার্কেটকে দুটো ভাগে ভাগ করা হয়, একটাকে বলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার, আর এটাকে বলে অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। পারফেক্ট কম্পিটিশন মার্কেট আর ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট। আমরা যে প্রথমে দেখে নেব যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট বলতে ঠিক কি বোঝানো হয়েছে। বলছে যে পারফেক্ট কম্পিটিশন মার্কেট refers to a market situation where there are very large number of buyers and sellers dealing in a homogeneous product at a price fixed by the market. অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে সেই মার্কেট সিচুয়েশনটাকে বোঝাচ্ছে, সেই বাজারের অবস্থাকে বোঝাচ্ছে যেখানে নাকি একজন দুজন বা কিছু নয়, অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা, হ্যাঁ, প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা বাজারে তাদের পণ্য বিক্রয় করছে, এবং যেটা তারা সেল করছে সেটা কিন্তু খুব সমজাতীয় দ্রব্য, অর্থাৎ সবার কাছেই একই ধরনের জিনিস তারা বিক্রি করছে, এবং বাজার নির্ধারিত যে দাম সেই দামেই সেই পণ্যটা বিক্রয় হচ্ছে। যে মার্কেটে এই ধরনের কন্ডিশন দেখা যায়, এই ধরনের যেখানে হচ্ছে মানে কি বলবো অবস্থা যেখানে কাজ করছে, সেটাকে আমরা বলছি পারফেক্ট কম্পিটিশন মার্কেট। এবার হচ্ছে যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ফিচার্স, বৈশিষ্ট্য কি। প্রথম হচ্ছে ভেরি লার্জ নাম্বার অফ বায়ার্স অ্যান্ড সেলার্স, অসংখ্য সংখ্যক অসংখ্য পরিমাণে ক্রেতা এবং বিক্রেতারা থাকবে, একজন বা দুজন নয়। হোমোজিনিয়াস প্রোডাক্ট,
অর্থাৎ মার্কেটে যে জিনিস পাওয়া যায় সেটা কিন্তু হচ্ছে কি একদম সমজাতীয় দ্রব্য, প্রত্যেকের কাছেই কিন্তু এই জিনিসটা কিন্তু একদম এক, প্রোডাক্ট অফ সেম কোয়ালিটি, এটাকে বলে হোমোজিনিয়াস প্রোডাক্ট। আর ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট, এই কথার অর্থ কি? ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট মানে হচ্ছে মার্কেটে যে সমস্ত ক্রেতা এবং বিক্রেতারা তাদের অবাধ প্রবেশাধিকার বা প্রস্থানের সুযোগ রয়েছে। ইচ্ছে করলে কোনো একজন বিক্রেতা মার্কেটে আসতে পারে, সে জিনিসপত্র বিক্রয় করতেও পারে, নাও করতে পারে। আবার কোনো ক্রেতা, তারও সেরকম অবাধ স্বাধীনতা আছে, বাজারে গিয়ে জিনিসপত্র দেখে বা তার ইচ্ছে হলে সে কিনতে পারে, নাও কিনতে পারে। তাই সেটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট। 4 নম্বর বলছেন পারফেক্ট নলেজ অ্যামং বায়ার্স অ্যান্ড সেলার্স, মানে ক্রেতা বিক্রেতা তারা একদম কিন্তু কেউ নভিস যে এমন নয়, যে কিছুই জানে না, হঠাৎ করে চলে এসছে, তারা বাজার সম্পর্কে কোনো তাদের ধারণা নেই, কোনো প্রোডাক্ট সম্পর্কে তাদের জ্ঞান নেই, এরকম ঠিক নয়। এই মার্কেটে যে সমস্ত ক্রেতা বিক্রেতা থাকছেন তাদের কিন্তু বাজারের প্রতিটি বিষয় সম্পর্কে, অর্থাৎ কোন ধরনের প্রোডাক্ট মার্কেটে সেল হচ্ছে, বা সেই প্রোডাক্টের কি প্রাইস, সেই প্রোডাক্টের কি কোয়ালিটি, হ্যাঁ, বা কোয়ান্টিটি, এবং কারা ওই ধরনের প্রোডাক্ট সেল করছেন, এটা যেমন একজন ক্রেতার যেমন জানতে পারেন, বিক্রেতারও কিন্তু ঠিক একই ধরনের জানার তার কিন্তু ধারণা থাকা প্রয়োজন, যে এই মার্কেটে প্রসপেক্টিভ বায়ার্স কারা, তাদের কোন ধরনের জিনিসের প্রতি প্রেফারেন্স রয়েছে, বা কোন দাম স্তরে কোন ধরনের প্রোডাক্ট কোন ধরনের ক্রেতারা কিনতে চায় ইত্যাদি। ক্রেতা সম্পর্কে, বাজার সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতার উভয়েরই কিন্তু সম্যক ধারণা আছে। এমন নয় যে নতুন আন করা কেউ চলে এসছে, তিনি প্রোডাক্ট চেনেন না, জিনিসের দাম জানেন না, তার মান জানেন না, এরকম কিন্তু নয়। সেই জন্যই বলা হয়েছে পারফেক্ট নলেজ অ্যামং বায়ার্স অ্যান্ড সেলার্স। নেক্সট পয়েন্ট বলছেন পারফেক্ট মোবিলিটি অফ দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস অফ প্রোডাকশন বা উৎপাদনের উপাদান যেগুলি, সেগুলোর কিন্তু আমরা কাকে বলবো? ফ্যাক্টরস অফ প্রোডাকশন আমরা জানি বাণিজ্য বা অর্থনীতি বিষয়ে ফ্যাক্টরস অফ প্রোডাকশন বলে যেগুলো উৎপাদনের উপকরণকে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এখন যে কোনো একটা মার্কেটে যখন এই ধরনের উপকরণগুলো নিয়ে কাজ হয়, তখন তাদের যদি পারফেক্ট মোবিলিটি না থাকে, অর্থাৎ সেগুলো যদি ইমোবাইল হয়, সেগুলো যদি মানে একটা জায়গায় স্থায়ী হয়ে যায়, কোনো যদি তাদের যদি চলনশীলতা না থাকে, স্বাভাবিকভাবে কি হবে, সেগুলো কিন্তু দেখা যাবে যে সেটা কিন্তু পারফেক্ট কম্পিটিশনের মধ্যে পড়বে না, সেটা তাহলে তখন হয়ে যাবে ইমপারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনে সবসময় এক জায়গা থেকে আরেক জায়গায় তাদের চলনশীলতা থাকতে হবে। আর বলা হয়েছে অ্যাবসেন্স অফ ট্রান্সপোর্টেশন কস্ট। এই মার্কেটে যে সমস্ত জিনিসপত্র কেনা বেচা হয় সেখানে কিন্তু কোনো রকম পরিবহন ব্যয় নেই, এটাই ধরে নেওয়া হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের জিনিসের কোনো পরিবহন ব্যয় না থাকার কথা এখানে মনে করা হয়। আর একটা জিনিস ধরে নেওয়া হয় যে এই বাজারে যা জিনিস বিক্রি হচ্ছে তার পেছনে কোনো বিক্রয়জনিত কোনো ব্যয় বা খরচ সেখানে অনুপস্থিত, অর্থাৎ অ্যাবসেন্স অফ সেলিং কস্ট। দুটো জিনিস এখানে অ্যাজিউম করতে হয়, একটা হচ্ছে কোনো ট্রান্সপোর্টেশন কস্ট নেই, আর কোনো রকম সেলিং কস্ট নেই। এই দুটো থাকলে তবেই কি হবে, সবার কাছেই জিনিসের দাম কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। ঠিক আছে, সবার কাছে জিনিস এখানে এক, সবার কাছে এখানে জিনিসের দাম কিন্তু একদম এক্স্যাক্টলি সেম। তাহলে কি কি আমরা বৈশিষ্ট্য পেলাম? যে পারফেক্ট কম্পিটিশন মার্কেটে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা থাকবে, এবং দ্বিতীয় হচ্ছে কি, তাদের কাছে যে জিনিস পাওয়া যাবে সেটা একদম সম্পূর্ণভাবে একদম একই রকম, একদম মানে প্রোডাক্ট অফ সেম কোয়ালিটি, হ্যাঁ, হোমোজিনিয়াস প্রোডাক্ট। আর কি, ক্রেতা বিক্রেতার সেখানে এই মার্কেটে তাদের অবাধে তাদের প্রবেশ বা প্রস্থানের সুযোগ থাকছে, অর্থাৎ ইচ্ছে করলে তারা যেমন এন্ট্রি নিতে পারেন, এক্সিটও করতে পারেন, ক্রেতা বিক্রেতা বোথ। ক্রেতা বিক্রেতার বাজার সম্পর্কে পূর্ণ মাত্রায় তাদের ধ্যান বা ধারণা বা তাদের জ্ঞান রয়েছে, এটা মনে করা হয়। আর এই মার্কেটে যে সমস্ত ফ্যাক্টরসরা রয়েছেন, উৎপাদনের উপকরণ রয়েছে, তারা কিন্তু অচিরেই এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে, এক বাজার থেকে আরেক বাজারে তারা পৌঁছতে পারে। তাদের সেই মোবিলিটি বা চলনশীলতার কথাও এখানে বলা হয়েছে। কোনো রকম পরিবহন ব্যয় নেই, কোনো বিজ্ঞাপনী ব্যয় নেই, কোনো রকম মানে বিক্রয় সংক্রান্ত কোনো খরচ নেই, এটাকে এখানে অ্যাজিউম করা হয়। কোন মার্কেটে? পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। যেহেতু সবার কাছে একই জিনিস,
ক্রেতা বিক্রেতার সকলেরই ধারণা রয়েছে প্রোডাক্ট সম্পর্কে পূর্ণ মাত্রায়, সে কারণে জিনিসের দামও কিন্তু একই। ঠিক আছে, এখানে সেম প্রাইস, এটাও কিন্তু একটা অবশ্যই একটা কন্ডিশন। নেক্সট আসছি, দেখো পরেরটা কি বলা আছে, বলা হয়েছে পিওর কম্পিটিশন, অর্থাৎ বিশুদ্ধ প্রতিযোগিতা, আর হচ্ছে মনোপলি। মনোপলি মানে হচ্ছে একচেটিয়া। আমরা জানি যে যেগুলো পিওর, যেগুলো হচ্ছে পারফেক্ট কম্পিটিশন নয়, সেই মার্কেটটাকে বলা হয় ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেট, অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার। এই অপূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজার বলতে সেই বাজারকে বোঝায় যে বাজারে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কাজ করে না। যেমন এর মধ্যে পড়ে মোনোপলি, ডুওপলি, অলিগোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, বাইল্যাটারাল মোনোপলি, মোনোপসনি। এই যে নামগুলো বললাম, এরা সবাই কিন্তু পড়ছে কার আওতায়? ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটের মধ্যে এগুলো পড়ে। তোমরা অলরেডি নামগুলো জেনে এসছো একটা সময়, হয়তো কিছু কিছু জিনিস মাথা থেকে হয়তো এখন বেরিয়ে গেছে, সেই জন্য আমি আবার পুনরায় এগুলো একবার আলোচনা করছি। মোনো কথাটা মানে হচ্ছে কি, মোনো মানে সিঙ্গল বা ওয়ান, আর পলি মিনস সেলার। তাহলে যে মার্কেটে একজন মাত্র বিক্রেতা থাকে আর অসংখ্য ক্রেতা থাকে, তাকে আমরা বলি কি? মোনোপলি মার্কেট। বাংলায় বলে একচেটিয়া বাজার। এই একচেটিয়া বাজারের উদাহরণ হচ্ছে সবচেয়ে ভালো ইন্ডিয়ান রেল, বা কলকাতা শহরের মধ্যে একমাত্র বিদ্যুৎ পরিবহনকারী বা পরিবেশনকারী সংস্থা, সেই অর্থে হচ্ছে সিইএসসি, ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি। তাহলে এরা হচ্ছে একদম একচেটিয়া ব্যবসা। ভারতবর্ষে রেল পরিষেবা ভারত সরকারের রেল মন্ত্রক ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু প্রোভাইড করে না। সেই জন্য আমরা বলতে পারি ভারতে রেল হচ্ছে একচেটিয়া বাজার। যাই হোক, এখানে কি বলা আছে একটু দেখি। পিওর কম্পিটিশন ইজ সেড টু এক্সিস্ট। পিওর কম্পিটিশন বলতে কাকে আমরা বুঝবো? না, পিওর কম্পিটিশন বলছে when only the first three fundamental conditions of perfect competition are satisfied. আমরা একটু আগেই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি, তাই তো? সেই পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের দেখে নেওয়া যাক প্রথম তিনটে কন্ডিশন কি কি বলেছে। অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় দ্রব্য এবং ক্রেতা বিক্রেতার প্রবেশ প্রস্থানের স্বাধীনতা। এই তিনটে পয়েন্ট যেখানে কাজ করছে তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি যে ফার্স্ট থ্রি ফান্ডামেন্টাল কন্ডিশন পারফেক্ট কম্পিটিশনে যেখানে কাজ করছে সেটাকে আমরা বলছি পিওর কম্পিটিশন, অর্থাৎ বিশুদ্ধ প্রতিযোগিতা। তাহলে বিশুদ্ধ প্রতিযোগিতা হলে প্রথম যে তিনটে কন্ডিশন আমি প্রিভিয়াস পেজ থেকে তোমাদের দেখালাম যেখানে কাজ করছে, সেই মার্কেটটাকে আমরা বলবো পিওর কম্পিটিশন। তাহলে বলা যেতে পারে পিওর কম্পিটিশন বা পিওর কম্পিটিটিভ মার্কেট ইজ এ পার্ট অফ পারফেক্ট কম্পিটিশন মার্কেট। নেক্সট আসছি মোনোপলি। তাহলে মোনোপলির দেখো কাকে বলছে না, ইট রেফার্স টু এ মার্কেট সিচুয়েশন হোয়ার দেয়ার ইজ এ সিঙ্গল সেলার সেলিং প্রোডাক্ট হুইচ হ্যাজ নো ক্লোজ সাবস্টিটিউটস। একচেটিয়া বাজার বলতে কোন বাজারকে বোঝায়? যে বাজারে দেখা যায় একজন মাত্র বিক্রেতা, তারা একটা প্রোডাক্ট বিক্রি করছে এবং যার কোনো ঘনিষ্ঠ দ্রব্য নেই। ঠিক আছে, এই যে ভারতবর্ষে ইন্ডিয়ান রেলই একমাত্র কি করছে? রেল পরিষেবা দিচ্ছে। এরা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান, অন্য কোনো সংস্থা যে আর কি আমাদের এই রেল পরিষেবা দেয় কিন্তু নেই। সেই জন্য যেমন ধরো সিএসসি কলকাতাতে আমাদের বাড়ি বাড়িতে বিদ্যুৎ পরিষেবা দিচ্ছে, এরা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু ওই শহর অঞ্চলে কিন্তু আর সেখানে কাজ করছে না। সেই জন্য এদেরকে আমরা মোনোপলি বলছি। এবার হচ্ছে এই মোনোপলির বৈশিষ্ট্য কি? সাধারণভাবে দেখা যায় যে সরকারি পরিষেবাগুলো মূলত সেগুলো কিন্তু প্রায় মোনোপলি ভাবেই কাজ করে, কারণ সরকার মোনোপলির জায়গাটা ভীষণভাবেই চান না যে সেটা বেসরকারি হাতে যাক, কারণ বেসরকারি সংস্থা সেটাকে কিন্তু মানুষকে তার জন্য এক্সপ্লয়েট করতে পারে বা তার জন্য হয়তো কোনো সেটার অপব্যবহার করতে পারে। সেই কারণেই সরকার চান যে যেটা একচেটিয়া যে পরিষেবা, সেই পরিষেবাগুলো নিজের কাছে রাখতে। মোনোপলির কি বৈশিষ্ট্য? না, এক হচ্ছে সিঙ্গেল সেলার, হ্যাঁ, মাত্র একজন বিক্রেতা থাকবে। ক্রেতা অসংখ্য থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু বিক্রেতা থাকবে মাত্র এক। নো ক্লোজ সাবস্টিটিউটস, অর্থাৎ এই মোনোপলি মার্কেটের
কিন্তু কোনো রকম ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য থাকা যাবে না। ঠিক আছে? আচ্ছা, থার্ড হচ্ছে রেস্ট্রিকশন অন এন্ট্রি অ্যান্ড এক্সিট, অর্থাৎ ঢোকা বেরোনোর ক্ষেত্রে রেস্ট্রিকশন অবশ্যই থাকবে। যে মার্কেটে ধরো একজন বিক্রেতা, তাকে দেখে যদি আরো 5 জন যদি চলে আসে সেই মার্কেটে, তাহলে সেটা তার যাই হোক মনোপলি থাকবে না। মনোপলি মানেই হচ্ছে একজন বিক্রেতা। আর ওই মনোপলিস্টের কোনো একটা কারণে অবসেশন এলো, বা সে মনে করলো এই মার্কেটে আমার আর থাকা চলবে না, বা আমি কাল থেকে এখান থেকে ব্যবসা বন্ধ করে বেরিয়ে যাব, তাহলে আর যাই হোক সেটা মনোপলি কিন্তু আর থাকলো না, তাহলে মনোপলির সেটা অবসান হয়ে গেল। মনোপলি হতে গেলে একজন বিক্রেতা থাকবে এবং সেই বিক্রেতাই কিন্তু কন্টিনিউ করবে। রেস্ট্রিকশন অন এন্ট্রি অ্যান্ড এক্সিট হয়ে গেল। আর হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন। প্রাইস ডিসক্রিমিনেশন মানে কি? দাম পৃথকীকরণ। এটা একমাত্র একটা মনোপলিস্টই করতে পারে, তার বিভিন্ন শ্রেণীর ক্রেতার কাছে একই পণ্য বিভিন্ন দামে বিক্রয় করতে পারে। ঠিক আছে? তাহলে মনোপলিস্ট প্রাইস ডিসক্রিমিনেট করতে পারে কিরকম? দেখো, যেমন হচ্ছে যে আমরা সিএসসি যে ইলেকট্রিক বিল বাড়ি বাড়ি প্রোভাইড করে, দেখেছি ওখানে কিন্তু 3 রকম দামে একই বিদ্যুৎ কিন্তু সেখানে প্রোভাইড করা হয়। গৃহস্থের ক্ষেত্রে সাধারণত খুব কম দামে বিদ্যুৎটা দেয়, এবং তারপরে দেখা যায় যে বিভিন্ন দোকান বাজার বা কমার্শিয়াল রেটে তার থেকে বেশি দাম, মানে আমাদের সাধারণ যেগুলো গার্হস্থ্য ক্ষেত্রে যে বিলটা আসে তার তুলনায় দেখা যায় দোকান বাজার বা ব্যবসায়িক ক্ষেত্রে কমার্শিয়াল রেট তার তুলনায় রেটটা বেশি। আর বড় বড় ধরো কলকারখানা ইন্ডাস্ট্রি চালাতে, যেখানে হাই পাওয়ার মেশিন চলে, সেখানে কিন্তু আরো বেশি রেটে কিন্তু সেখানে বিদ্যুৎটা নেওয়া হয়, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেট। তাহলে ডোমেস্টিক, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল, 3 রকম রেট। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন। ধরো একই রেল জার্নিতে দেখা যাচ্ছে কি সুবিধার সামান্য কিছু তারতম্য করে দেখা যায় যে ভারতীয় রেল পরিষেবা, সেটা দেখা যাচ্ছে স্লিপার ক্লাস বা ধরো তোমার হচ্ছে এসি বা এক্সিকিউটিভ ক্লাস, এই সমস্ত ক্ষেত্রে নানা রকম ভাগ করে। তাহলে ভাড়ার ক্ষেত্রে এই যে ধরো তারতম্য যেগুলো, অর্থাৎ সাধারণ শ্রেণী, স্লিপার শ্রেণী বা এসি বিভিন্ন যে মানে তারতম্য যে রয়েছে, তাহলে এটাকে বলবে প্রাইস ডিসক্রিমিনেশন, দাম পৃথকীকরণ। আর একটা যেটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে মনোপলির, যে মনোপলিস্ট ইজ এ প্রাইস মেকার। ঠিক আছে? অর্থাৎ সে নিজেই দাম নির্ধারণ করে, কারণ সে ছাড়া তো মার্কেটে অন্য কেউ নেই। সে একাই যে দাম ঠিক করবে সেই দামটাই কিন্তু মার্কেটে এক্সিস্ট করবে। তাই জন্য মনোপলিকে বলা হয় হি ইজ প্রাইস মেকার বাট নট প্রাইস টেকার। কিন্তু মনে রাখবে, পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ক্ষেত্রে বলা হয় যে সেখানে হচ্ছে কি না, সেলার ইজ এ প্রাইস টেকার নট প্রাইস মেকার। কেন না, পারফেক্ট কম্পিটিশন মার্কেট, যেটা অলরেডি আগে আলোচনা করেছি, সেখানে বলেছিলাম অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে। সেখানে কোনো একজন একক ক্রেতা সে কোনোভাবেই দামের উপর ন্যূনতম প্রভাব বিস্তার করতে পারে না। আবার ঠিক কোনো একজন একক বিক্রেতা, তারও মার্কেট এতই বড়, সেখানে তার ইন্ডিভিজুয়ালি কোনো প্রাইসের উপর ইনফ্লুয়েন্স করার মতো কোনো ক্ষমতা নেই। বোঝা গেল? তো সেই জন্যই সেখানে দেখা যাচ্ছে যে প্রাইস টেকার কোথায়? পারফেক্ট কম্পিটিশন মার্কেটে। কিন্তু যখন আমার মনোপলি মার্কেট আসবে, তখন সেখানে কিন্তু বলা হবে যে সেলার ইজ এ প্রাইস মেকার। এখানে কারণ হিসেবে বলছে রিজনস ফর এমার্জেন্স অফ মনোপলি হলো। তাহলে মনোপলির হওয়ার পেছনে কি কারণ কাজ করে? এক হচ্ছে লাইসেন্সিং। লাইসেন্স তো সবাই পাবে না, নির্দিষ্ট কোনো সংস্থা, কোনো কোম্পানি, তাদেরই দেওয়া হবে। 2 নম্বর হচ্ছে পেটেন্ট রাইটস, অর্থাৎ তার যদি আইনি পেটেন্ট সত্ত্ব যদি নেওয়া থাকে, তাহলে সেই প্রতিষ্ঠানই একমাত্র সেটার উপর একচেটিয়া কাজ করতে পারে। কার্টেল, কার্টেল হচ্ছে একটা গোষ্ঠী, ঠিক আছে, যে গোষ্ঠীর হাতেই হয়তো একচেটিয়াভাবে সেই ব্যবসাটা বা সেই পরিষেবা কাজ করতে পারে। সেই কার্টেলটা কি, আমি ঠিক এর পরেই দেখো এর নিচে আমি এটার সম্বন্ধে একটু ওখানে ডিটেলসে এসছি, একটু বাদে বলছি। শুধু এটুকুনি বলি যে কার্টেল গোষ্ঠীর কারণেই তারা পুরোপুরি নিজেদের হাতে এটা কবজা করে রাখে, পুরো তারাই এটা পুরোপুরি এককভাবে সেই পণ্য বা পরিষেবা প্রদান করার ক্ষেত্রে ক্ষমতা রাখে। আর 4 নম্বর বলছে কন্ট্রোল অন র মেটেরিয়ালস, অর্থাৎ পুরো কাঁচামালের ওপর যদি কোনো একটা সংস্থা, যদি কোনো একটা প্রতিষ্ঠান
পুরোপুরি যদি তার উপর যদি তাদের অধিকার বজায় রাখে, স্বাভাবিকভাবেই মনোপলি সেখানে কিন্তু কাজ করে। তাহলে মনোপলি কি কারণে উদ্ভূত হয়? এক হচ্ছে লাইসেন্স, 2 নম্বর পেটেন্ট রাইটস, 3 নম্বর কার্টেল, 4 নম্বর হচ্ছে কন্ট্রোল অন র মেটেরিয়াল। এবার কার্টেল ব্যাপারটা কি? কার্টেল ব্যাপারটা হচ্ছে, আমরা খুব একটা উদাহরণটা দিই তাহলে খুব সহজে জিনিসটা খুব বোঝা যাবে। কার্টেল হচ্ছে, দেখবে যে কিছু সংস্থা, কিছু কিন্তু বিরাট কিছু না, মানে অনেক প্রতিষ্ঠান নয়, কয়েকটা সংস্থা মিলে তারা বাজারের একটা বড় অংশ তারা দখল করে থাকে, এবং তারাই কি করে না, ওই প্রোডাক্টের প্রোডাকশন থেকে আরম্ভ করে বা এক্সপ্লোরেশন যাকে বলে, খনি থেকে যদি তোলা হয় সেরকম ধরনের কিছু জিনিস যদি হয়, তার কতটা উৎপাদন হবে, কতটা তারা সেটা বাজারে আসবে এবং বাজারে কোন দামে বিক্রি হবে, সবটাই তারা এককভাবে নিয়ন্ত্রণ করে। এবং যেহেতু ওই গোষ্ঠীর মধ্যে পুরো ব্যাপারটাই আবর্তিত হয়, সেই জন্য তারা প্রায় একটা মনোপলির জায়গা কিন্তু তৈরি করে, তারা একটা মনোপলি অ্যাডভান্টেজটা তারা পুরোপুরি পায়। যেমন হচ্ছে ওপেক কান্ট্রি যেগুলো রয়েছে, ওপেক পুরো কথাটা কি, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, অর্থাৎ আমাদের মিডল ইস্টের যে সমস্ত ধরো দেশগুলো রয়েছে, আবুধাবি, কাতার, বাহরিন, ইরাক, এই সমস্ত যে দেশগুলো, ওরা কি করে, গোটা বিশ্বের কাছে তেল উৎপাদন করে বিক্রি করে, ওদের বিরাট একটা তেলের বাজার রয়েছে। এখন ঘটনা হচ্ছে, ওই ওপেক কান্ট্রি যা পরিমাণ উৎপাদন করে, বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে তারা সেই সিদ্ধান্ত নেয়, এবং তারা বাজারে কোন দামে বিক্রি হবে সেটা কিন্তু তারাই নির্ধারণ করে। তাহলে সেই অর্থে তারা একটা যে গোষ্ঠীগত যে আচরণটা করে সেটা কি বলে, কার্টেল। দেখো বলছে, আন্ডার কার্টেল some firms retain their individual identities but coordinate their output and pricing policy। শুধু উৎপাদন নয়, দামের এটাও তারা নির্ধারণ করে, দামটা কিভাবে কাজ করবে মার্কেটে, হ্যাঁ, কোন দামে তারা জিনিসটা বাজারে বিক্রি করবে, ইন অর্ডার টু অ্যাক্ট অ্যাজ এ মনোপলি, অর্থাৎ একটা মনোপলিস্ট হিসেবেই তারা পুরোপুরি আচরণটা করে। দ্য ফার্মস এগ্রি অ্যামং দেমসেলভস টু রেস্ট্রিক্ট their total output to the level that maximizes their own profits। ঠিক আছে, তাহলে এই ফার্মগুলো কি করে, নিজেদের মধ্যে তারা এমন একটা রেস্ট্রিকশন বা তারা একটা নিয়ন্ত্রণ জারি রাখে যে তাদের সমস্ত মুনাফাটা যাতে সর্বোচ্চ পরিমাণে পায়, সেই অর্থে তারা কতটা আউটপুট লেভেল হবে, কতটা বাজারে আসবে জিনিসটা, উৎপাদন হবে কতটা, সেগুলো সবই তারাই নির্ধারণ করে। মোস্ট ফেমাস এক্সাম্পল অফ কার্টেল ইজ ওপেক। 1960 সালে তৈরি হয়েছিল এই অর্গানাইজেশনটা, যার পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, বা সংক্ষেপে ওপেক। দেখো পরের পেজে আসি, সেখানে কি আছে, মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট বা মোনোপলিস্টিক কম্পিটিশন, বাংলায় বলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। কি বললাম, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? এখানে দুটো শব্দ দেখো একসঙ্গে জুড়ে আছে, একদিকে আছে মনোপলি এই ওয়ার্ড, আর আরেকদিকে আছে পারফেক্ট কম্পিটিশন। এই দুটো ওয়ার্ড দুটো একসাথে মার্জ করে নামটা হয়েছে মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে মার্কেটে মনোপলি ফিচার্স টু সাম এক্সটেন্ট কাজ করছে, পাশাপাশি পারফেক্ট কম্পিটিশনেরও কতগুলো ফিচার্স একসাথে কাজ করছে, দুটো যখনই বৈশিষ্ট্য একসাথে যখন কাজ করবে তখন সেটাকে আমরা বলবো মোনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। একচেটিয়া বাজারের কিছু কিছু বৈশিষ্ট্য, আর হচ্ছে কোনটা, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারের কতগুলো বৈশিষ্ট্য, দুটো বৈশিষ্ট্য যদি সমানভাবে কাজ করে তখন আমরা বলবো monopolistic competitive market. It refers to a market situation in which there are a large number of firms which sell closely related but differentiated products। অর্থাৎ সত্যি কথা বলতে গেলে কি, আমাদের পরিপার্শ্বে যেসব দোকান বাজার আমরা মূলত দেখি, যে সমস্ত প্রোডাক্ট মার্কেটে ঘোরাফেরা করে, সেগুলো সবই কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটের আওতার মধ্যে পড়ে। অর্থাৎ রিয়েলিস্টিক লাইফে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটটাই বিশেষভাবে দেখা যায়। তাহলে এটা এমন একটা বাজার ব্যবস্থাকে বোঝায় যেখানে নাকি বিশাল সংখ্যক
উৎপাদনকারী প্রতিষ্ঠান যারা সেই প্রোডাক্টটা বিক্রি করছে, হ্যাঁ, তারা একে অপরের কাছে খুব কাছাকাছি। অর্থাৎ যদি দেখা যায়, ধরো টুথপেস্টের মার্কেটে বলি, টুথপেস্ট কম বেশি আমাদের কাছে সবই প্রায় একরকম। সেটা হতে পারে কলগেট, হতে পারে সেটা ক্লোজ আপ, হতে পারে সেটা বিনাকা বা সিভাকা, বা হতে পারে ফরেন্স, হ্যাঁ, অথবা হতে পারে যে যে কোনো একটা ব্র্যান্ড আমরা বলতে পারি, প্রমিস বলতে পারো, বা ক্লোজ আপ বলতে পারো, বা যাই হোক যে কোনো একটা ব্র্যান্ড। তো মার্কেটে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে, তার মধ্যে কিন্তু ওই প্রত্যেক কটা টুথপেস্টই খুব ক্লোজলি রিলেটেড, মানে খুব কাছাকাছি। বা ধরো মার্কেটে অনেকগুলো গায়ে মাখা সাবান রয়েছে, যে সমস্ত সাবানের ব্র্যান্ডগুলো আমরা বেশিরভাগই, সেটা লাক্স হতে পারে, লিরিল হতে পারে, হামাম হতে পারে, নিম হতে পারে, বা অন্যান্য যতগুলো আছে, জয় হতে পারে, মতি হতে পারে, এরকম অনেকগুলো ব্র্যান্ড মার্কেটে রয়েছে। কিন্তু কম বেশি সেটার মধ্যে কিন্তু একই ধরনের কাজ করে, বা সেগুলো কিন্তু তাও এদের মধ্যে ক্রেতা বিভক্ত আছে। কারণ ক্রেতাদের কাছে এক একটার কিন্তু পরিচিতি, এক একটার স্বাদ, বা এক একটার তার ব্যবহার, হ্যাঁ, তার এক একটা এরকম গুণাগুণ এক একভাবে কাজ করে। তো সেই জন্য এগুলো পুরোপুরি ঠিক মনোপলিও নয়, পুরোপুরি আবার পারফেক্ট কম্পিটিশনও নয়, এই দুইয়ের মিশ্রণ। তাই এখানে বলা হয়েছে যে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট বলতে সেই মার্কেট সিচুয়েশনকে বোঝাচ্ছে যেখানে নাকি অসংখ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা বাজারে খুব একটা মানে কাছাকাছি বা ঘনিষ্ঠ দ্রব্য সব বিক্রি করে, কিন্তু তাদের এই প্রোডাক্টের মধ্যে একটা আবার ডিফারেন্সিয়েশনও রয়েছে। অর্থাৎ প্রতিটা প্রোডাক্টের সঙ্গে প্রতিটা প্রোডাক্টের কোথাও না কোথাও কিছু না কিছু ভাবে তাদের মধ্যে ফারাক রয়েছে, পার্থক্য রয়েছে। সেই প্রোডাক্টগুলোকে আমরা বলি, সেই প্রোডাক্টের মার্কেটকে আমরা বলি মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। এবার একটু দেখে নেওয়া যাক যে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, বৈশিষ্ট্য আছে প্রথমে লার্জ নাম্বার অফ সেলার্স, অসংখ্য তোমার বিক্রেতা থাকবে, হ্যাঁ। আর প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, তাহলে মার্কেটে যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে আমরা যদিও বা মনে করি যে সেগুলো হয়তো একই ধরনের, কিন্তু কোনো বিক্রেতা, কোনো উৎপাদনকারী সংস্থা কখনোই কিন্তু সেটাকে এক বলে আমাদের মনের মধ্যে সেটা রাখে না। তারা সবসময় প্রতিটা প্রোডাক্টের মধ্যে কি ডিফারেন্স সেটা তুলে ধরার চেষ্টা করে। সেটা জামা কাপড়ের হতে পারে, জুতো মোজার ক্ষেত্রে হতে পারে, কোনো কসমেটিক্সের ক্ষেত্রে হতে পারে, কোনো স্টেশনারি আইটেম হতে পারে, কোনো গ্রসারি আইটেমের ক্ষেত্রে হতে পারে। তাহলে এইটাকে বলছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। সেলিং কস্ট, অবশ্যই এই মার্কেটে সেলিং কস্ট কিন্তু অ্যাবসেন্ট নয়। সেলিং কস্ট আমরা অ্যাবসেন্ট দেখেছিলাম পারফেক্ট কম্পিটিশনে, কিন্তু এখানে অবশ্যই বিক্রয় সংক্রান্ত যে খরচ, অর্থাৎ ডেলিভারি চার্জ, বা ধরা যাক যে তোমার বিজ্ঞাপনী খরচ, এই সংক্রান্ত সমস্ত, বা ডিস্ট্রিবিউশন কস্ট, সবগুলো কিন্তু এর মধ্যে যুক্ত আছে। ফ্রিডম অফ এন্ট্রি অ্যান্ড এক্সিট, আমরা বাস্তবিকই দেখি, যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান মনে করে যে মার্কেটে ঢুকবে, মার্কেটে আসতেই পারে, কম্পিটিশন আরো বাড়তে পারে। আর যদি মনে হয় যে মার্কেটে কোনোভাবে সে ঠিক অ্যাডজাস্ট করতে পারছে না, মার্কেট ছেড়ে বেরিয়ে যেতে চায়, তাহলেও তার সে ফ্রিডম বা স্বাধীনতা রয়েছে। হলো? আচ্ছা, ল্যাক অফ পারফেক্ট নলেজ, মার্কেট সম্বন্ধে পরিপূর্ণ মাত্রায় তাদের জ্ঞান বা ধারণা রয়েছে, তাদের জ্ঞান বা ধারণা আছে, এটা বলেছিলাম পারফেক্ট কম্পিটিশন মার্কেটের ক্ষেত্রে। কিন্তু এই মনোপলিস্টিক কম্পিটিশন ক্ষেত্রে বলা হয়েছে যে সেখানে কিন্তু মার্কেট সম্বন্ধে ক্রেতা বা বিক্রেতার পূর্ণ মাত্রায় জ্ঞান কিন্তু থাকে না। আমরা এমনিই তো দেখতে পাই, আমরা যে ধরো যখন কোনো একটা লোকাল মার্কেটে বিভিন্ন দোকানে যখন আমরা যাই, আমরা কি সত্যিই সব প্রোডাক্ট চিনি? সব প্রোডাক্টের কি একদম পার্টিকুলার কোথায় কোনটা ইউজ আমরা কজন জানি? ঠিক আছে, এমনকি দাম সম্বন্ধেও আমাদের হয়তো পরিপূর্ণ মাত্রায় সে ব্যাপারে নলেজ থাকে না। ঠিক বিক্রেতাও কিন্তু তার দোকানে, তার ব্যবসায় কোন কোন ক্রেতা বা কতজন ক্রেতা আসবে, তাদের কোন ধরনের জিনিসের প্রতি চাহিদা রয়েছে, ঠিক আছে, বা কোন আয় সম্পন্ন ক্রেতার কোন ধরনের প্রোডাক্টের কত পরিমাণ চাহিদা কোনো নির্দিষ্ট দিনে রয়েছে, এগুলো তার পক্ষেও জানা সম্ভব নয়। সেই জন্য ল্যাক অফ পারফেক্ট নলেজ বলছি। প্রাইসিং ডিসিশন, অর্থাৎ দাম সিদ্ধান্ত, এটাও একটা বড় একটা এখানে ফ্যাক্টর হিসেবে কাজ করে, প্রাইসিং ডিসিশন। এবং সেটা অনেকটাই ডিপেন্ড করে যে আদার্স কম্পিটিটর্স যারা আছে তাদের কি সিদ্ধান্ত, তার উপরে কিন্তু এখানে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে প্রাইস ডিসিশনটা কাজ করে। আর নন প্রাইস কম্পিটিশন, অর্থাৎ নন প্রাইস কম্পিটিশন মানে দামহীন প্রতিযোগিতা। অর্থাৎ অনেক সময় হয় কি যে দেখা যায় এই মার্কেটে একজন যদি কোনোভাবে কোনো একটা উৎপাদকদের মধ্যে বা বিক্রেতাদের মধ্যে
কেউ একজন যদি দাম কমায়, সঙ্গে সঙ্গে অন্যান্য বিক্রেতারাও দেখা যায় দাম কমিয়ে দেয়। ঠিক আছে, অর্থাৎ কোনো একজন উৎপাদক বা বিক্রেতা যদি সে কিছুটা দাম কমিয়ে মার্কেটটাকে বেশি পরিমাণে ক্যাপচার করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তার কম্পিটিটররা কিন্তু সেই জায়গা কখনোই ছেড়ে দেয় না, তারাও সঙ্গে সঙ্গে দাম কমিয়ে দেয়, যাতে করে সে বাড়তি মুনাফা না নিতে পারে। আবার কেউ যদি মনে করে যে মার্কেট এক্সিস্টিং রেটের থেকে সে কিছু দাম বাড়িয়ে সে তবে মার্কেট থেকে হয়তো বেশি পরিমাণ মুনাফা তুলবে, তাহলেও কিন্তু সেখানে একই সমস্যা। সেখানে দেখা যায় অন্যান্য তার যারা প্রতিযোগী রয়েছে তারা কোনোভাবেই কিন্তু দাম বাড়ায় না। অর্থাৎ তুমি দাম বাড়ালে তুমি সেখানে লুজার, আবার তুমি যদি দাম কমাও তাহলেও তোমার কোনো এক্সট্রা বেনিফিট নেই, কারণ অন্যরাও একই সাথে দাম কমিয়ে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে নন প্রাইস কম্পিটিশন, অর্থাৎ দাম নিয়ে আলটিমেটলি কোনো প্রতিযোগিতাই কিন্তু আর থাকছে না। সেটা কোথায় দেখতে পাচ্ছি আমরা? সেটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে দেখতে পাচ্ছি। তাহলে এইগুলো হচ্ছে এর বৈশিষ্ট্য। ঠিক আছে, আমরা বাজারে যে সমস্ত টুথপেস্ট বলো, বিস্কুট বলো বা বিভিন্ন স্টেশনারি প্রোডাক্ট বলো, যেগুলো আমরা কিনি বা সেগুলো হচ্ছে সবই মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটের মধ্যে পড়ে। নেক্সট দেখো, এবার হচ্ছে আমরা অলিগোপলি, এটা হচ্ছে তোমার ইমপারফেক্ট কম্পিটিশন মার্কেটের আরেক রকম ফর্ম। ওই অলিগোপলি কথাটা মানে কি? অলিগোপলি ডেফিনেশন বলছে যে it refers to a market situation in which there are few firms selling homogeneous or differentiated products. Oligo, O-L-I-G-O, oligo মানে হচ্ছে few but not many, আর P-O-L-Y, poly means seller, অর্থাৎ যে মার্কেটে কিছু সংখ্যক বিক্রেতা থাকবে, অসংখ্য নয়, কিছু সংখ্যক বিক্রেতা আর অসংখ্য ক্রেতা যে মার্কেটে থাকে, কাজ করে, তাকে আমরা বলি অলিগোপলি মার্কেট। মনে রাখবে এই মনোপলি আর অলিগোপলির মাঝেও এক ধরনের মার্কেট আছে যেটাকে বলে ডুওপলি, DUO, ডুও মিনস টু, পলি মিনস সেলার, দুজন বিক্রেতা একজন আর অসংখ্য ক্রেতা যদি এরকম মার্কেটে থাকে সেটাকে বলে ডুওপলি মার্কেট। অলিগোপলিতে আমাদের কি কি বৈশিষ্ট্য আছে দেখে নাও। ফিচার্স অফ অলিগোপলি বলছে যে, কয়েকটা উদাহরণ দিই, যেমন ধরো মার্কেটে সিমেন্ট কোম্পানি কতগুলো আছে, ইজিলি কাউন্টেবল। কোল্ড ড্রিঙ্কস এর ব্র্যান্ড কতগুলো আছে সেটাও খুব সহজে আমরা গুনতে পারি। বা ধরো তোমার কোল্ড ড্রিঙ্কস বলো বা তোমার সিমেন্ট বলো বা এই ধরনের কিছু জিনিস, বা মোবাইলের ব্র্যান্ড কতগুলো রয়েছে সেটাও কিন্তু আমরা খুব সহজে জেনে নিতে পারি। তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো অলিগোপলি মার্কেট। ক্রেতা অসংখ্য কিন্তু তার উৎপাদনকারী সংস্থার কিন্তু খুব লিমিটেড। অলিগোপলি বৈশিষ্ট্য কি না, ফিউ ফার্মস, কিছু মাত্র সংখ্যায় উৎপাদনকারী প্রতিষ্ঠান, একজন দুজন নয়, কিছু। ইন্টারডিপেন্ডেন্স, অর্থাৎ খুব স্বাভাবিক, বাজারে যখন কিছু সংস্থাই যখন সেখানে মাত্র সেখানে মানে হোল্ড করে, স্বাভাবিকভাবেই তাদের নিজেদের মধ্যে কিন্তু একটা আন্তঃনির্ভরশীলতা দেখা যায়, যে একজনের বা কিছু জনের দাম বাড়া বা কমার সঙ্গে সঙ্গে বাকি প্রতিষ্ঠানগুলো তাদের সিদ্ধান্ত নির্ভর করে। নন প্রাইস কম্পিটিশন, একটু আগেই বলেছি যে নন প্রাইস কম্পিটিশন হচ্ছে এসেন্সিয়াল ফিচার, একটু আগে আমরা দেখলাম সেটা কার ক্ষেত্রে, মনোপলিস্টিক কম্পিটিশনের ক্ষেত্রে, কিন্তু অলিগোপলির ক্ষেত্রে এটা অনেক বেশি। অর্থাৎ দাম নিয়ে যেহেতু কিছু মাত্র প্রতিষ্ঠান এখানে মার্কেটে রয়েছে, তাদের একজনের বা কয়েকজনের দাম বাড়ানো বা কমানোর সঙ্গে সঙ্গে বাকিদেরও কিন্তু সিদ্ধান্ত নির্ভর করে, যার ফলে আলটিমেটলি দামহীন প্রতিযোগিতা সেখানে কিন্তু কাজ করে। নেক্সট হচ্ছে ব্যারিয়ার্স টু এন্ট্রি অফ ফার্মস, অর্থাৎ হঠাৎ করে কোনো প্রতিষ্ঠান মার্কেট থেকে বেরিয়ে যেতে পারে না, সেখানেও কিন্তু টু সাম এক্সটেন্ট কিছু রেস্ট্রিকশন আছে। রোল অফ সেলিং কস্ট, বিক্রয় মূল্যের কিছু ভূমিকা রয়েছে। গ্রুপ বিহেভিয়ার, অর্থাৎ সমষ্টিগত আচরণ এখানে দেখা যায়। প্রোডাক্টের নেচার, আর হচ্ছে ইনডিটারমিনেট ডিমান্ড কার্ভ। এই সমস্ত ফিচার্সগুলো অলিগোপলি মার্কেটেই একমাত্র আমরা দেখতে পাই। নেক্সট, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স আমরা আসি। আলটিমেট আমাদের পরীক্ষায় কিন্তু এটাই আমাদের কাজে আসবে, তো সেই জায়গা থেকে দেখে নিই আমরা কতগুলো জিনিস আমরা পাচ্ছি। একটু আগেই আমরা আলোচনা করেছি, ঠিক যেটা লাস্টে তার উপরেই প্রথম কোশ্চেনটা রেখেছি। আইডেন্টিফাই দ্য মার্কেট ফর্ম হুইচ হ্যাজ ইনডিটারমিনেট ডিমান্ড কার্ভ। এখানে অপশন আছে চারটে: অলিগোপলি, মনোপলি, পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন। এই চারটের মধ্যে প্রথমটাই হবে কারেক্ট আনসার।
অলিগোপলিতেই আমরা দেখে এলাম ইনডিটারমিনেট ডিমান্ড কার্ভ সেক্ষেত্রে পাওয়া যায়। টুথপেস্টের কথা একটু আগেই তোমাদের বলেছি যে টুথপেস্ট হচ্ছে একটা প্রোডাক্ট যেটা কোন ধরনের মার্কেট ফর্মের মধ্যে এটা মূলত কাজ করে। দিয়েছে মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপলি, অলিগোপলি, পারফেক্ট কম্পিটিশন। আমি একটু আগেই বলেছিলাম যে মনোপলিস্টিক কম্পিটিশন বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, সেখানেই এটা টুথপেস্টটা কিন্তু কাজ করে। শুধু টুথপেস্ট বলে না, যত আমাদের এরকম কসমেটিক্স ব্র্যান্ড আছে বা ডেলি ইউজে যে সমস্ত প্রোডাক্টগুলো আছে সেগুলো সবই মনোপলিস্টিক কম্পিটিশনের মধ্যে এটা পড়ে। পরের কোশ্চেনটা আসছি, দেখো বলছে যে এ ফার্ম ইজ এ প্রাইস টেকার আন্ডার, অর্থাৎ দাম নির্ধারণকারী নয়, উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে দাম গ্রহীতা। সেটা কোন মার্কেটে দেখা যায়? পারফেক্ট কম্পিটিশন, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপলি। এই চারটের মধ্যে উত্তর হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। তোমাদের আগেই বলেছিলাম যে পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা থাকে, তাই কোনো একজন ইন্ডিভিজুয়াল বায়ার বা সেলার মার্কেটকে ইনফ্লুয়েন্স করার মতন যথেষ্ট তার ক্ষমতা থাকে না, তার সেই প্রভাব সেখানে কাজ করে না। সেখানে সম্মিলিতভাবে বাজার যে দাম নির্ধারণ করে, ক্রেতা বিক্রেতা উভয়কেই সেটা মেনে নিতে হয়, সেই জন্য একে বলছে প্রাইস টেকার। আর যদি কোশ্চেনটা থাকতো এ ফার্ম ইজ এ প্রাইস মেকার আন্ডার, অবশ্যই আনসার হতো মনোপলি। কারণ মনোপলিতে তো মনোপলিস্ট একাই সে সমস্ত প্রোডাকশন সাপ্লাই সবটাই সে কি করছে, সে একাই সে কিন্তু সেটা সিদ্ধান্ত নিচ্ছে, কাজেই সে একমাত্র দাম নির্ধারক বা নির্ধারণ করছে, সে হচ্ছে সেখানে প্রাইস মেকার। দ্বিতীয় কোশ্চেন দেখো, হুইচ ফর্ম অফ মার্কেট ইজ অলসো নোন অ্যাজ প্রাইস মেকার ফার্ম। একটু আগেই এটা নিয়ে আলোচনা করলাম, প্রাইস মেকার ফার্ম নিচের কোন ধরনের মার্কেট ফর্মকে বলা হয়? অপশন মনোপলি, অলিগোপলি, পারফেক্ট কম্পিটিশন, মনোপলিস্টিক কম্পিটিশন। অলরেডি ধরে নিয়েছো তোমরা, এই আনসার কি হবে? এই উত্তর হবে মনোপলি। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে আসছি। বলছে নো ক্লোজ সাবস্টিটিউটস ইজ এ ডিস্টিংগুইশিং ফিচার অফ হুইচ ফর্ম অফ মার্কেট। একটু আগেই আমি তোমাদের বললাম যে ডিস্টিংগুইশিং ফিচার হচ্ছে মার্কেটের কোনটা, না কোনো ক্লোজ সাবস্টিটিউটস থাকবে না, কোনো ঘনিষ্ঠ দ্রব্য কাছাকাছি দ্রব্য কিছু থাকবে না। সেটা কোনটা, না সেটা হচ্ছে তোমার মনোপলির ক্ষেত্রে। কারণ মনোপলিস্ট যে জিনিসটা বিক্রি করে তার যদি কোনো ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য থাকে, সঙ্গে সঙ্গে কিন্তু অনেকেই দেখা যাবে সেদিকে কিন্তু টার্ন আউট করবে, সেদিকেই তারা হয়তো ঝুঁকে যাবে। সেই জন্য এটাকে রাখা হয়েছে একটা বৈশিষ্ট্য হিসেবে যে মনোপলিস্টের যে প্রোডাক্ট মার্কেটে যেটা অলরেডি সেটা কাজ করছে তার যেন কোনো ঘনিষ্ঠ পরিবর্ত দ্রব্য থাকবে না, এটা মনোপলির ক্ষেত্রে হবে। পরের প্রশ্ন দেখো, হাউ মাচ সেলিং কস্ট আর ইনকার্ড ইন কেস অফ পারফেক্ট কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে কত পরিমাণ সেলিং কস্ট সেখানে খরচ করা হয়? আমরা ওখানে পড়েই এসেছিলাম যে কোনো সেলিং কস্ট কিন্তু পারফেক্ট কম্পিটিশন মার্কেটে ধরা হয় না। সেটা আমরা অ্যাজিউম করেছিলাম যে কোনো বিজ্ঞাপনী খরচ নেই বা কোনো পরিবহন খরচ নেই বা কোনো সেলিং কস্ট নেই, তাই উত্তর হবে কি জিরো হবে আনসার। নিচেরগুলো দেখার কোনো প্রয়োজন নেই, একদম প্রথমেই আমরা উত্তর করবো এটা জিরো। দেখো পরেরটা কি আছে, পরের কোশ্চেন রয়েছে যে ফিউ লার্জ ফার্মস কালেক্টিভলি ডিসাইড দ্য লেভেল অফ আউটপুট and prices and still retain their individual identify the type of market form। মানে কিছু বড় সংখ্যক সংস্থা সমষ্টিগতভাবে তারা কতদূর উৎপাদন করবে বা কি দামে সেটা মার্কেটে ছাড়বে, ঠিক আছে, তাদের নিজস্ব আইডেন্টিটিটাকে ধরে রাখার জন্য তারা এইভাবে কাজ করে। তাহলে ওই ধরনের মার্কেটকে কি বলা হয়? সেই মার্কেটকে বলা হয় অলিগোপলি মার্কেট। অলিগো মানে ফিউ আর পলি মিন্স সেলার, ফিউ সেলার্স মেনি বায়ার্স, অলিগোপলি। যেমন বললাম একটু আগে তোমাদের, বিভিন্ন তেল কোম্পানিগুলো হচ্ছে অলিগোপলির মধ্যে পড়ে, সিমেন্ট কোম্পানিগুলো পড়ে, বা বিভিন্ন মোবাইলের ব্র্যান্ডগুলো পড়ে, এর মধ্যে পড়ে। পরের কোশ্চেন আসছি, দেখো হুইচ অফ দিস ইজ নট এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ মনোপলি। মনোপলির মধ্যে কোনটা নিচের বৈশিষ্ট্য নয়? আমরা জানি যে মনোপলিকে বলা হচ্ছে প্রাইস মেকার, আমরা জানি যে মনোপলি মার্কেটে
যে কেউ ইচ্ছে মতন ঢুকতে বেরোতে পারে না, ব্যারিয়ার্স অন এন্ট্রি অ্যান্ড এক্সিট, আর হচ্ছে সিঙ্গল সেলার, একজনই বিক্রেতা, সেটা আমরা দেখে এসেছি। তাহলে এর কোনটা নয় বললে হবে? প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। পরের কোশ্চেনে আসি। বলছে ইন্টারডিপেন্ডেন্স বিটুইন ফার্মস, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে আন্তঃনির্ভরশীলতা, এটা কোন ধরনের মার্কেটের বৈশিষ্ট্য? ঠিক আছে, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন, মনোপলি, পারফেক্ট কম্পিটিশন। এই চারটের মধ্যে অলিগোপলিতে যেহেতু কিছু সংখ্যক বিক্রেতাই মার্কেটকে হোল্ড করে থাকে, সেই জন্য তাদের নিজেদের মধ্যে বোঝাপড়া খুব জরুরি। ইন্টারডিপেন্ডেন্স, আন্তঃনির্ভরশীলতা, এটা কিন্তু রয়েছে এখানে। পরের প্রশ্ন, when a producer charges different prices from different customers for the same product and at the same time, then the firm is exercising, অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে কোনো একজন উৎপাদক বিভিন্ন ধরনের কাস্টমারের কাছে বিভিন্ন দামে তার জিনিসের দাম চার্জ করছে, ঠিক আছে, সেম প্রোডাক্টের ক্ষেত্রে সেম টাইমে সেই ফার্ম যে পদ্ধতিটা ব্যবহার করছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় প্রাইস ডিসক্রিমিনেশন। বাংলায় কি বলে? দাম পৃথকীকরণ। তোমাদের আগেই বলেছি মনোপলি মার্কেটের ক্ষেত্রে এই প্রাইস ডিসক্রিমিনেশন ইজ পসিবল, একমাত্র সেখানে এটা দেখতে পাওয়া যায়। পরের কোশ্চেনে আসি আমরা। পরের কোশ্চেন বলছে ফার্মস কোঅপারেট উইথ ইচ আদার in determining price or output or both. Firms cooperate with each other, হ্যাঁ, একটা ফার্ম অন্য ফার্মের সঙ্গে কোঅপারেট করে কিসে? না দাম নির্ধারণের ক্ষেত্রে বা উৎপাদনের ক্ষেত্রে বা দুটোর ক্ষেত্রেই, ঠিক আছে, সহযোগিতা করে। তাহলে এটা কোন ধরনের ফিচার? এটাকে বলা হয় কোঅপারেটিভ অলিগোপলি। এই কোঅপারেট কথা থেকেই এটা তোমরা পাবে যে প্রত্যেকের মধ্যে একটা আন্তঃনির্ভরশীলতা, প্রত্যেকের মধ্যে একটা সহযোগী মনোভাব যেটা কাজ করে, সেটা হচ্ছে অবশ্যই অলিগোপলি, এবং সেই অলিগোপলির একটা নাম হচ্ছে কোঅপারেটিভ অলিগোপলি। পরের কোশ্চেন, ইন মনোপলিস্টিক কম্পিটিশন দেয়ার আর, ফার্স্ট অপশন লার্জ নাম্বার অফ ফার্মস সেলিং ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট, তারপর হচ্ছে ফিউ ফার্মস সেলিং ডিফারেন্সিয়েটেড প্রোডাক্টস, তারপর হচ্ছে লার্জ নাম্বার অফ ফার্মস সেলিং হোমোজিনিয়াস প্রোডাক্ট, ফিউ ফার্মস সেলিং এ হোমোজিনিয়াস প্রোডাক্ট। প্রথমটাই কারেক্ট, অর্থাৎ একটা বিশাল সংখ্যক উৎপাদনকারী প্রতিষ্ঠান যে প্রোডাক্ট বিক্রি করে সেগুলো কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকের প্রোডাক্টের ডিফারেন্স করা হয়, ডিফারেন্সিয়েটেড প্রোডাক্ট। চলো পরের কোশ্চেনটা দেখি। বলছে যে আন্ডার পারফেক্ট কম্পিটিশন ইচ ফার্ম ইজ এ, হ্যাঁ, পারফেক্ট কম্পিটিশনের প্রত্যেকটা ফার্ম এরা কি প্রাইস টেকার নাকি প্রাইস মেকার, নাকি কোনোটাই নয়, নাইদার প্রাইস মেকার নন প্রাইস টেকার বা নান অফ দিস। কিন্তু আগে অনেকবারই বলেছি যে প্রাইস টেকার হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট, আর মনোপলিতে কি বলেছিলাম? প্রাইস মেকার। পরের প্রশ্ন, কনজিউমার্স গেট ম্যাক্সিমাম ভ্যারাইটি অফ গুডস আন্ডার, মার্কেটে তো বিভিন্ন টাইপের অফ মার্কেট সম্বন্ধে আমরা জানলাম, কিন্তু কনজিউমাররা অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষরা কোন মার্কেটে অধিকাংশ জিনিসই খুঁজে পায়? সেটার উত্তর হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। ইট ইজ দ্য কি বলবো, কম্বিনেশন অফ মনোপলি অ্যাজ ওয়েল অ্যাজ পারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ মনোপলি পারফেক্ট কম্পিটিশন দুটোকে মিলিয়ে যেটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। ইন রিয়েল ওয়ার্ল্ডে এই মার্কেটটাই কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে আমাদের ফেস করতে হয়। চলো পরের কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং মার্কেট স্ট্রাকচার অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস আর দ্য লিস্ট, অর্থাৎ কোন বাজার কাঠামোতে সবচেয়ে কম খরচ হয় বিজ্ঞাপনী খরচ? সাধারণত আমরা জানি ব্যবসা করতে গেলে বিজ্ঞাপন লাগে, এটা খুব অতি প্রয়োজনীয় একটা জিনিস, কিন্তু কোন ধরনের মানে বাজারে, হ্যাঁ, কোন ধরনের বাজার কাঠামোতে এই বিজ্ঞাপনী খরচ সবচেয়ে কম, প্রায় নেই বললেই চলে, সেটা হচ্ছে মনোপলি। কারণ মনোপলিস্টের জিনিস প্রত্যেককে কিনতেই হবে, প্রত্যেককে ব্যবহার করতেই হবে, হ্যাঁ, সে ছাড়া তো মার্কেটে দ্বিতীয় কেউ নেই, সেই জন্য এটা আনসার হবে মনোপলি। দ্বিতীয় কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দিস ইজ নট এ মার্কেট স্ট্রাকচার ইন ইকোনমিক্স। আচ্ছা, অর্থাৎ মার্কেটে অনেকগুলো ভাগ আমরা দেখলাম, যেমন পারফেক্ট কম্পিটিশন মার্কেট, মনোপলি মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, কিন্তু আমরা এরকম নাম শুনিনি ইন্টেন্স কম্পিটিশন মার্কেট। কাজেই এটাই হবে কারেক্ট আনসার। নেক্সট দেখো, বলছে যে রেলওয়েজ ইজ অ্যান এক্সাম্পল অফ, আমি আগেই তোমাদের বলেছি যে রেল কোন ধরনের মার্কেটের মধ্যে পড়বে,
মনোপলি মার্কেট, কারণ ভারতবর্ষে রেলওয়েজ ইন্ডিয়ান রেল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান বা সংস্থা কিন্তু এই ধরনের পরিষেবা দেয় না। 2 নম্বর দেখো, ফ্রি এন্ট্রি অ্যান্ড এক্সিট ইজ এ ক্যারেক্টারিস্টিক ফিচার অফ, ঠিক আছে, অর্থাৎ অবাধে প্রবেশ অবাধে প্রস্থান, মানে বেশ ফ্রিডম রয়েছে ঢোকা বেরোনোর ক্ষেত্রে। এই ধরনের বৈশিষ্ট্য কোন মার্কেটে দেখা যায়? এটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন মার্কেট। আমি প্রথমেই বলেছিলাম যতগুলো বৈশিষ্ট্য তার মধ্যে একটা হচ্ছে যে কেউ ইচ্ছে করলে মার্কেটে যেতে পারে, দরদাম করতে পারে, জিনিস দেখতে পারে, কিনতেও পারে, নাও পারে। বিক্রেতার ক্ষেত্রেও একই রকম স্বাধীনতা রয়েছে, তাই এ হবে আনসার। পরের কোশ্চেনটা দেখো, পরেরটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং টাইপস অফ মার্কেট স্ট্রাকচার ইজ দ্য এক্সাক্ট অপোজিট অফ পারফেক্ট কম্পিটিশন, অর্থাৎ পারফেক্ট কম্পিটিশনের মার্কেট স্ট্রাকচারের পুরোপুরি বিপরীত কোন মার্কেট স্ট্রাকচার? মনোপলি, ডুওপলি, অলিগোপলি, মনোপলিস্টিক কম্পিটিশন। এর আনসার হচ্ছে মনোপলি। কেন? মনোপলিতে একজন বিক্রেতা, পারফেক্ট কম্পিটিশনে কিন্তু বিক্রেতা অনেক। হ্যাঁ, আবার মনোপলিস্ট হচ্ছে তোমার কি প্রাইস মেকার, কিন্তু পারফেক্ট কম্পিটিশন হচ্ছে প্রাইস টেকার। পরের কোশ্চেন, ইন এ পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, পূর্ণাঙ্গ প্রতিযোগিতামূলক বাজারে, বলছে ফার্ম ইজ এ প্রাইস টেকার এন্ড ইন্ডাস্ট্রি ইজ দ্য প্রাইস মেকার। একদম তাই, অর্থাৎ সিঙ্গল কোনো একটা ধরো কি বলবো প্রোডাকশন ইউনিট বা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল ইউনিট, সে হচ্ছে কি প্রাইস টেকার, দাম গ্রহীতা। আর সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠান একই ধরনের ব্যবসা ধরো যারা করে সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রি, অর্থাৎ ইন্ডাস্ট্রি হচ্ছে একটা কালেকটিভ ফর্ম, ঠিক আছে, সেই ইন্ডাস্ট্রি ইজ দ্য প্রাইস মেকার। তাহলে সেই ইন্ডাস্ট্রি সেখানে কি করে দাম নির্ধারণ করে, আর ফার্ম কি করে সেখানে দাম গ্রহণ করে। সেটা কোন মার্কেটে? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে। ইন মনোপলি এন্ট্রি অফ নিউ ফার্মস, অর্থাৎ মনোপলিতে নতুন ফার্মের যে বা নতুন প্রতিষ্ঠানের প্রবেশ ইজ রেস্ট্রিক্টেড এট অল টাইমস। দ্বিতীয় অপশন ইজ পসিবল অনলি ইন দ্য শর্ট রান, তারপর হচ্ছে ইজ পসিবল অনলি ইন দ্য লং রান, বোথ বি অ্যান্ড সি। এটা একদমই প্রথমটাই ঠিক, যে একটা মনোপলি ব্যবসায় সব সময় কি করা হয় না রেস্ট্রিকশন থাকে, যে কেউ ইচ্ছে করলে মার্কেটে ঢুকতে পারবে না, যে কেউ ইচ্ছে করলে মার্কেট ছেড়ে যে কোনো সময় বেরিয়ে আসতে পারবে না। সেই রেস্ট্রিকশন আছে বলে মনোপলি বিজনেস স্টিল এক্সিস্ট। তারপরে প্রশ্ন, অলিগোপলি ইজ দ্য মার্কেট স্ট্রাকচার, অলিগোপলি ইজ দ্য মার্কেট স্ট্রাকচার ইন হুইচ দেয়ার আর, কি বলেছে? অলিগোপলি হচ্ছে এমন একটা বাজার কাঠামো যেখানে কি থাকে, আমরা অনেকবার বলেছি যে কিছু সংখ্যক সেখানে বিক্রেতা আর থাকে অসংখ্য ক্রেতা। অলিগোপলি এটাই হচ্ছে একটা বড় বৈশিষ্ট্য। প্রথমটা হবে ফিউ সেলার্স অ্যান্ড মেনি বায়ার্স। নেক্সট কোশ্চেন বলছে মনোপলিস্টিক কম্পিটিশন কনস্টিটিউটস, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে কোন মানে বৈশিষ্ট্যটা দেখা যায়? প্রথম অপশনে আছে মেনি ফার্মস প্রডিউসিং ডিফারেন্সিয়েটেড সাবস্টিটিউটস, তারপর হচ্ছে সিঙ্গেল ফার্ম প্রডিউসিং ক্লোজ সাবস্টিটিউটস, তারপর দিয়েছে মেনি ফার্মস প্রডিউসিং ক্লোজ সাবস্টিটিউটস, আর তারপর দিয়েছে ফিউ ফার্মস প্রডিউসিং ডিফারেন্সিয়েটেড সাবস্টিটিউটস। মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেটে আমরা দেখছি প্রচুর সংখ্যক প্রতিষ্ঠান মার্কেটে রয়েছে, কিন্তু তাদের যে মানে যে প্রোডাক্ট তারা মার্কেটে সেল করতে এসছে তারা যেন হুবহু এক তা কিন্তু নয়, কিছু না কিছু কোনো না কোনো ভাবে তার মধ্যে কিছু ফারাক রয়েছে, সেই জন্য এটাকে বলছে ডিফারেন্সিয়েটেড সাবস্টিটিউটস। হ্যাঁ, মেনি ফার্মস প্রডিউসিং ডিফারেন্সিয়েটেড সাবস্টিটিউটস, এটা হবে আনসার। দ্য মার্কেট ইন হুইচ the number of sellers is small and there is interdependence in decision making by the firms is known as, এর আগে একাধিকবার এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এটার উপর আমি প্রশ্নটা ঠিক এই ফরম্যাটে রেখেছি, তোমরা প্রত্যেকেই উত্তর জানো, এটা উত্তর হবে অলিগোপলি। অলিগোপলির ক্ষেত্রে একমাত্র এই ধরনের বৈশিষ্ট্য কাজ করে। পরের কোশ্চেন বলছে যে হোমোজিনিয়াস প্রোডাক্টস, সমজাতীয় দ্রব্য, এটা কার বৈশিষ্ট্য? সমজাতীয় দ্রব্য আমরা পেয়েছিলাম একদম প্রথমেই পারফেক্ট কম্পিটিশন মার্কেট পড়তে গিয়ে, যে প্রত্যেকের কাছে যে জিনিস বিক্রি হয় একদম হুবহু একই। হ্যাঁ, পারফেক্ট কম্পিটিশন অ্যান্ড পারফেক্ট অলিগোপলি এই দুটো ক্ষেত্রেই আমরা বলতে পারি হোমোজিনিয়াস প্রোডাক্ট দেখতে পাওয়া যায়। আর এ ফিউ বিগ সেলার্স ইজ এ ক্যারেক্টারিস্টিক অফ, কিছু সংখ্যক বিক্রেতা
এবং তারা বেশ বড় মাপের বিক্রেতা। এটা কোন ধরনের মার্কেটের বৈশিষ্ট্য? যদি প্রশ্ন দেয় তাহলে উত্তর হবে অলিগোপলি। চলে আসি নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে যে এ সেলার ক্যানট ইনফ্লুয়েন্স দ্য মার্কেট প্রাইস আন্ডার, চারটে অল্টারনেটিভের মধ্যে এটাকে বাছাই করতে হবে যে বিক্রেতা কোনোভাবেই বাজার দরকে নির্ধারণ করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না। কোন মার্কেটে? আমরা আগেই বলেছি পারফেক্ট কম্পিটিশনে, এখানে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা, তাই যেখানে বিক্রেতার কোনোভাবে দামের উপর নিয়ন্ত্রণ করার মতন তার কোনো ক্ষমতা থাকে না। নেক্সট, there are large number of buyers and sellers in, choose the correct alternative। অর্থাৎ অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা কোন ধরনের মার্কেটের মধ্যে থাকবে? ফার্স্ট আছে পারফেক্ট কম্পিটিশন এন্ড মনোপলিস্টিক কম্পিটিশন, তারপর আছে পারফেক্ট কম্পিটিশন অনলি, তারপরে মনোপলিস্টিক কম্পিটিশন অনলি, নান অফ দিস। অ্যাকচুয়ালি দুটোতেই দেখা যায়, এক হচ্ছে পারফেক্ট কম্পিটিশন আর তার সঙ্গে মনোপলিস্টিক কম্পিটিশন। দুটো মার্কেটেই প্রচুর ক্রেতা প্রচুর বিক্রেতা। লাস্ট আমাদের যে কোয়েশ্চেন সেখানে আছে এক্সপেন্ডিচার ইনকার্ড বাই দ্য প্রডিউসার্স টু প্রমোট সেল অফ দেয়ার প্রোডাক্টস ইজ টার্মড অ্যাজ, অর্থাৎ কোনো একজন উৎপাদনকারী ব্যবসার যে উৎপাদক তিনি যে খরচাটা করছেন তার প্রোডাক্টের সেল বাড়ানোর উদ্দেশ্যে সেটাকে কি বলা হয়? সেলিং কস্ট, এক্সপ্লিসিট কস্ট, ইমপ্লিসিট কস্ট নাকি ফিক্সড কস্ট? সেটাকে বলা হয় সেলিং কস্ট। অর্থাৎ বিজ্ঞাপন সংক্রান্ত যা যা খরচ, ঠিক আছে, সবই এই সেলিং কস্টের সঙ্গে ইনক্লুড। লাস্ট কোয়েশ্চেনের আমরা রয়েছে দ্য ফার্ম অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি আর ওয়ান অ্যান্ড দ্য সেম ইন, অর্থাৎ একক প্রতিষ্ঠান এবং সম্মিলিত একই পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান তাদের যে সম্মেলন, যেটাকে একক প্রতিষ্ঠান হলে ফার্ম বলছে, আর যখন একই ধরনের প্রোডাক্ট সেল করছে একই রকম ব্যবসা করছে জিনিসের তখন তাদের গোষ্ঠীটাকে বলছে, গ্রুপটাকে বলছে ইন্ডাস্ট্রি। তাহলে যেখানে একটাই থাকবে ফার্ম এবং সেই হচ্ছে ইন্ডাস্ট্রি, যে ফার্ম সেই ইন্ডাস্ট্রি, সেটা একই। সেটা কোন ধরনের মার্কেটে দেখা যায়? অবশ্যই মনোপলি। মনোপলিতে যেটাই ফার্ম সেটাই ইন্ডাস্ট্রি, কিন্তু অন্যদের ক্ষেত্রে সেটা কিন্তু কাজ করে না। আজকে আমাদের আলোচনা এখানে শেষ হলো মার্কেট স্ট্রাকচার বা বাজার কাঠামো সম্বন্ধে। আমি তোমাদের যা সিলেবাস নির্ধারিত সেই জায়গার উপর আমি আলোচনা করলাম। আশা করি তোমরা এতে উপকৃত হয়েছো। তোমাদের যা প্রশ্ন আছে এরপর কমেন্ট বক্সে তোমরা রাখবে, আমি পরে চেষ্টা করব সেগুলো তোমাদের সমাধান করার। ভালো থেকো, এখানেই শেষ করলাম।